প্রায় আধা ঘন্টা পর সাদা অডিটা এসে থামলো গ্রে কোম্পানির সামনে। গাড়ি থামতেই মেহেরান জানালার বাইরে তাকিয়ে ছোট্ট কণ্ঠে বলল, আঙ্কেল, এটা তো আমাদের বাসা না। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? মেহেব গাড়ি থেকে নেমে মেহেরানকে আবারও কোলে তুলে নিল। মেহেরান নিজের ছোট ছোট কোমল হাতগুলো দিয়ে শক্ত করে মেহেবের গলা জড়িয়ে ধরল। মেহেব কোম্পানির কাচের স্বয়ংক্রিয় দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোমার মাম্মা এখানে জব করে জ্যাম। তুমি ভেতরে গেলেই তাকে দেখতে পাবে। মেহেরান কিছুই বলল না। ও কেবল গভীর চোখে চারপাশ দেখছিল। ভেতরে ঢুকতেই রিসিপশনের সুগন্ধি ঠান্ডা বাতাস এসে ওদের মুখে লাগলো। চকচকে মার্বেল ফ্লোরে আলো ঝিলমিল করছে। মেহেব মেহেরানকে কোলে নিয়ে এলিভেটরের দিকে এগিয়ে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষার পর নরম শব্দে এলিভেটরের দরজা খুলে গেল। ওরা দুজনে এলিভেটরের ভেতরে ঢুকলো। মেহেরান কৌতূহলী চোখে চারিদিক তাকাচ্ছে। সবকিছু ওর কাছে নতুন, অচেনা, অথচ মুগ্ধকর লাগছে। এলিভেটর ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলো। কিছুক্ষণ পর এলিভেটর 12 তলায় এসে থামলো। দরজা খুলতেই মেহেব মেহেরানকে কোলে নিয়ে করিডোরে পা রাখলো। অল্প আলো আর দামি সুবিয়েনিরি সাজানো লম্বা করিডোরটা নিস্তব্ধতায় পূর্ণ হয়ে আছে। করিডোর পেরিয়ে মেহেব এসে থামলো রোশানলের কেবিনের সামনে। দরজা ঠেলে কেবিনের ভেতরে ঢুকতেই মেহেবের চোখ গেল রোশানলের দিকে। রোশানল নিজের ব্ল্যাক ব্যাক চেয়ারটাতে বসে এক মনে ল্যাপটপের স্ক্রিনে ডুবে আছে। স্ক্রিনের নীলাভ আলো এসে পড়েছে ওর রাজসিক গাম্ভীর্যপূর্ণ মুখটায়। পুরো রুম নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে কিবোর্ডের একটানা শব্দ শোনা যাচ্ছে। মেহেব শান্ত পায়ে ডেস্কের এক পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ও আস্তে করে বলল, ভাইয়া, বাচ্চাটাকে নিয়ে এসেছি। কিবোর্ডের শব্দ থেমে গেল। রোশানল তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো। মুহূর্তেই ওর চোখের দৃষ্টি স্থির হয়ে গেল ছোট্ট প্রাণটার ওপরে। ওর আদুরে ছেলেটা গোল গোল চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। রোশানল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো দ্বিধা ছাড়াই ও দ্রুত পায়ে এগিয়ে এসে মেহেবের কাছ থেকে মেহেরানকে কোলে তুলে নিল। পরক্ষণেই ও কোনো চিন্তা ভাবনা ছাড়াই মেহেরানের গালে, নাকে, কপালে, চিবুকে, ঠোঁটে একের পর এক চুমু খেলো বেশ অনেকটা সময় ধরে। এরপর ছেলেকে বুকের মাঝে এমন ভাবে জড়িয়ে ধরলো যেন বছরের পর বছর হারানো কোনো জিনিস আজ সে ফিরে পেয়েছে। এইদিকে মেহেব বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রোশানলের দিকে। বিস্ময়ে ওর মুখ হা হয়ে গেছে। ওর ভাইয়া এই বাচ্চাটাকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? এভাবে আদর করছে কেন? কিছুতেই ওর মাথায় এলো না। রোশানল ছেলেকে কোলে নিয়ে কেবিনের কোনায় রাখা রেভেলটোন রঙা নরম সোফায় গিয়ে বসলো। মেহেরানকে কোলে রেখে ওর মাথার নরম সিল্কি ব্রাউন চুলে আঙ্গুল চালাতে চালাতে কোমল কণ্ঠে শুধালো, আমাকে চিনতে পারছো বাবা? মেহেরান পলকহীন চোখে রোশানলের দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ও চোখ নামিয়ে আস্তে করে বলল, তুমি তো আমাকে চকলেট দিয়েছিলে। ছেলের কথা শুনে রোশানল মনে মনে হাসল। তার ছেলে তাকে ভুলে যায়নি দেখে রোশানলের অন্তরস্থল এক ধরনের কোমল মায়াময় উষ্ণতায় পূর্ণ হয়ে উঠল। এইদিকে মেহেবের মনে হচ্ছে ওর মাথার ভেতরটা ঝিমঝিম করছে। ওর ভাইয়া কালকে এই বাচ্চাটাকে চকলেট দিয়েছে। এর মানে ওর ভাইয়া আগে থেকেই এই বাচ্চাটার সাথে দেখা করেছে। বাই এনি চান্স ও যা ভাবছে সেটা কি সত্যি? মেহেব নিজেকে সাজালো। না না, এটা কিভাবে সম্ভব? ভাইয়ার বাচ্চা থাকলে আমি জানবো না কেন? কিন্তু পরেক্ষণেই আবারও ভাবলো, হতেও পারে এত বছরের জানাশোনা সত্ত্বেও ভাইয়া কখনো আমাদের সাথে নিজের ব্যক্তিগত কোনো বিষয়ই শেয়ার করেনি। মেহেব কোনা চোখে মেহেরানের দিকে তাকিয়ে রইল। এই বাচ্চাটা সম্পূর্ণ রোশানলের কার্বন কপি। যে এই বাচ্চাটাকে দেখবে সেই নিশ্চিত একে রোশানলের ছেলে ভেবেই ভুল করবে।
মেহেব মানছে এই বাচ্চাটার সাথে ওর ভাইয়ের মিল আছে, কিন্তু তাই বলে এতটা মিল কখনো হয়? এইদিকে রুশানলের আচরণ দেখে কে বলবে এটা বাবা ছেলের সম্পর্ক নয়? তাছাড়া এই বাচ্চাটা যদি ভাইয়ের হয়েও থাকে, তাহলে ভাইয়া কেন এদের নিজের থেকে দূরে রাখে? আর ভাইয়ার ওয়াইফই বা কোথায়? মেহেবের মাথা ঘুরে উঠল। সবকিছু ভীষণ ভয়ঙ্করভাবে জটিল লাগছে ওর কাছে। কি বিশ্বাস করবে আর কি করবে না ও মোটেও বুঝে উঠতে পারছে না। চোখের সামনে যা দেখছে, এসব কি সত্যি নাকি কেবলই কাকতালীয়? ক্ষণকালের মধ্যেই মেহেবের ভাবনার জাল ছিন্ন হলো রুশানলের রাশভারী গম্ভীর কণ্ঠস্বরের শব্দে। এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যে ওর জন্য চকলেট আর খেলনা নিয়ে আয়। মেহেব চমকে উঠল। ওর চোখ দুটো যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। ইতিমধ্যেই ওর বিস্ময়ের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। ওর ভাইয়া এই ছেলের জন্য খেলনা আর চকলেট আনতে বলছে। এদিকে কয়েক মুহূর্ত অতিক্রম শেষেও যখন মেহেবের কোনো সাড়া পাওয়া গেল না, রুশানল বিরক্তির স্বরে ফের বলল, এখনো গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? কি বলছি শুনতে পাস নাই? মেহেব হকচকিয়ে ওঠে, কিন্তু পরেক্ষণে নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুত হেসে বলে, এই তো ভাইয়া, এখনই যাচ্ছি। মেহেব দরজার দিকে পা বাড়াতেই আবারও শোনা গেল রোশানলের কণ্ঠস্বর, বাইরে যাওয়ার আগে রিসিপশনে বলে যাস বেশি করে চিজ আর চিকেন দিয়ে 2টা বার্গার, চাউমিন আর একটা চকলেট আইসক্রিম পাঠিয়ে দিতে। মেহেব রোবটের মতো মাথা নেড়ে সাই জানিয়ে কেবিনের দরজা খুলে বেরিয়ে গেল। চোখে বিস্ময় বড় ও মস্তিষ্কের প্রশ্নের এলোমেলো হয়ে গেল। মেহেব বেরিয়ে যেতেই রুশানল ছেলেকে জড়িয়ে ধরে নরম হাতে আদর করতে লাগলো। মেহেরান কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, আঙ্কেল, তুমি আমাকে এত আদর করছো কেন? ছেলেটার কথা শুনে রুশানল মুচকি হেসে ওর কপালে একটা চুমু খেয়ে বলে, কারণ আমি আমার আব্বুটাকে খুব ভালোবাসি। তাছাড়া তোমার মতো এত মিষ্টি একটা ছেলেকে আদর না করে থাকা যায় বলো? মেহেরান বিস্মিত চোখে রুশানলের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওর ছোট্ট মস্তিষ্কর কথাটার মানে কতটুকু বুঝলো তা ধরা গেল না। মেহেরান রুশানলের তীক্ষ্ণ ধূসর বাদামি চোখের গভীরে চোখ রেখে বলল, তুমি কি আমার পাপা? রুশানল শান্ত চোখে ছেলের শিশু সুলভ ধূসর বাদামি চোখ দুটোর দিকে তাকিয়ে ক্ষীণ হাসল। ওর সেই হাসির আড়ালে চাপা পড়ে আছে যন্ত্রণা মিশ্রিত সুখের অনুভব। অস্পষ্ট স্বরে বলল, কেন, তোমার কি পাপাকে চাই? মেহেরান চোখ নামিয়ে মাথা নিচু করে বলল, হুম, সবার পাপা আছে, আমার নেই। আমার বন্ধু ফাহিমকে ওর পাপা অনেক আদর করে, অনেক ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে দেয়। জানো আঙ্কেল, আমি আমার পাপাকে খুব মিস করি। শব্দগুলো খুবই সরল অথচ সাধারণ, কিন্তু প্রতিটা শব্দ রুশানলের শরীরের সমস্ত শিরা উপশিরায় তীব্র বিষময় ব্যথার ন্যায় ছড়িয়ে পড়ল। সহসাই চোখের কোণে এক ফোঁটা জল জমে গেল। ও ছেলেকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে শুধালো, চিন্তা করো না পাপা, তোমার পাপা খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে। তোমার পাপা তোমাকে অনেক 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 ভালোবাসে, তোমাকে অনেক অনেক মিস করে। মেহেরান কোনো কথা বলল না। ওর চোখ দুটো ছলছল করছে। রুশানল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ করে আছো যে, তোমার কি খারাপ লাগছে? মেহরান ছলো ছলো চোখে রুশানলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুপিয়ে কেঁদে ফেলল। তুমি মিথ্যা বলছো, পাপা আমাকে একটুও ভালোবাসে না, একটুও মিস করে না। মাম্মাও সবসময় বলে পাপা নাকি আমাকে ভালোবাসে। তুমি বলো আঙ্কেল, পাপা যদি আমাকে মিস করে তাহলে পাপা আসে না কেন, আমাকে ভালোবাসে না কেন? রোশানাল থমকানো চোখে তাকিয়ে রইল ওর ছোট্ট প্রাণটার দিকে। ওর ভেতরটা ছটফট করে উঠল। শ্বাসটা যেন গলা অবধি আটকে রইল দহনময় যন্ত্রণায়। ও ছেলেকে নিজের সাথে আরো আঁকড়ে ধরে নরম কণ্ঠে শুধালো, না বাবা, একদম মিথ্যা নয়, তোমার মাম্মা সত্যিই কথা বলছে।
আর তোমার পাপা তোমাকে খুব মিস করে, তোমাকে ছাড়া একদম থাকতে পারে না। শুধু তোমার কাছে আসতে একটু দেরি হচ্ছে। পাপাকে একটু সময় দাও, দেখবে পাপা শীঘ্রই তোমার কাছে চলে আসবে। মেহেরান কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল, আঙ্কেল, তুমি কি আমার পাপা হবে? রোশানাল থমকে গেল। চোখের পল্লবে জমা হলো এক রাশ বিস্ময়ের ঢেউ। কিছুক্ষণ কেটে যেতেই রোশানালের রক্তাভ ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল। ও মেহেরানের ঘন সিল্কি ব্রাউন চুলগুলো চালিয়ে কিছু বলতে নেবে, এমন সময় দরজা থেকে নখের নরম শব্দ ভেসে এলো। মুহূর্তেই রোশানালের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়ে উঠল। ও ছেলেকে কোলে থেকে নামিয়ে আস্তে করে সোফায় বসিয়ে দিয়ে দ্রুত পায়ে ডেস্কের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলে ভেতর থেকে একটা মাস্ক আর একটা ক্যাপ বের করে আনলো। অতঃপর অবিশ্বাস্য দ্রুততার সাথে মাস্ক মুখে লাগিয়ে ক্যাপটা মাথায় আটকে নিল। এখন কেবলই ওর ধূসর বাদামি তীক্ষ্ণ চোখ জোড়া দেখা যাচ্ছে। রুশানাল এক পলক ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কামিন। দরজা ঠেলে ভেতরে ঢুকলো একজন স্টাফ। হাতে তার রুশানলের অর্ডার করা বার্গার, চাউমিন আর চকলেট আইসক্রিম। সোফার দিকে চোখ যেতেই লোকটার চোখে মুখে বিস্ময় জমা হলো। সোফায় একটা ছোট বাচ্চা বসে আছে, যে কিনা চোখ দুটো বড় বড় করে চারপাশটা দেখছে। বসের রুমে একটা বাচ্চা ছেলেকে দেখে লোকটা বেশ অবাক হলেও কিছুই বলল না। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। রোশানল ঠান্ডা স্বরে বলল, ওর সামনে খাবারগুলো সার্ভ করে দাও। স্টাফ মাথা নেড়ে সোফার সামনে রাখা ছোট্ট কাচের টেবিলটায় খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রেখে বাইরে চলে গেল। দরজাটা বন্ধ হতেই রোশানল ছেলের পাশে গিয়ে বসে নরম কণ্ঠে শুধালো, কোনটা খাবে বাবা? পছন্দ না হলে অন্যটা আনিয়ে দিব। মেহরান খাবারের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলো, তারপর আস্তে করে বলল, আমি বার্গার খাবো আঙ্কেল। রুশানাল মুচকি হাসলো। ও উঠে যেয়ে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আবারও এসে বসলো ছেলের পাশে। তারপর একটা বার্গার তুলে নিয়ে যত্ন সহকারে নিজের হাতে খাওয়াতে লাগলো মেহেরানকে। মেহেরান প্রথমে একটু লজ্জা পেলেও পরবর্তীতে চুপচাপ খেতে লাগলো রুশানলের হাতে। ওর চোখ দুটো আবারও ছলছল করে উঠল। মাম্মা আর মামুনি ছাড়া ওকে এইভাবে কেউ আদর কখনো করে খাওয়ায়নি। রুশানাল বেশ সময় নিয়ে আস্তে ধীরে অতি যত্নে পুরো বার্গারটা খাইয়ে দিল মেহেরানকে। খাওয়া শেষে ফেসটা টিস্যু দিয়ে মেহেরানের মুখটা ভালোভাবে ক্লিন করে দিল। তারপর ইন্টারকমে কল করলো, খাবারগুলো নিয়ে যাও আর মিসেস মির্জাকে কেবিনে পাঠিয়ে দাও। ফোন রাখতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো মেহেব। আর এক হাতে একটা বড় শপিং ব্যাগ, তাতে রয়েছে অনেকগুলো বড় সড়ো চকলেট বক্স। আর ওর পেছনে দাঁড়িয়ে আছে একটা স্টাফ, যার দুই হাত ভর্তি অনেকগুলো টয় কার। রোশানল ইশারা করতেই স্টাফ খেলনাগুলোকে মেহরানের এক পাশে রেখে কেবিন থেকে বের হয়ে গেল। রোশানল এগিয়ে এসে মেহেবের হাত থেকে চকলেটের প্যাকেটটা নিয়ে মেহেরানের দিকে এগিয়ে গেল। ও ব্যাগটা মেহেরানের দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, এগুলো তোমার বাবা। মেহেরান কিছুক্ষণ রোশানলের মুখের দিকে তাকিয়ে থাকে, ব্যাগটা হাতে নিয়ে ভদ্রভাবে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। এইদিকে মেহেব কেবলই স্তব্ধ নয়নে রোবটের মতো তাকিয়ে রইল ভাইয়ের কার্যকলাপের দিকে। এত আদর, এত যত্ন, এত উষ্ণতা। ওর মনে হচ্ছে ও একটা ঘোরের মধ্যে আছে। চারপাশে যা হচ্ছে সে সবকিছু যেন স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি। এমন সময় একজন স্টাফ কেবিনের দরজায় নক করে ভেতরে এলো। সে সোফার সামনে রাখা কাচের টেবিলটা ভালোভাবে ক্লিন করে খাবারের প্যাকেটগুলো নিয়ে বেরিয়ে গেল। স্টাফ বেরিয়ে যেতেই কেবিনের ভেতরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রোশানল এগিয়ে যে স্টাফের রেখে যাওয়া টয় কারের বক্সটার মধ্য থেকে একটা
বক্স বের করে নিল। বক্সটা ওপেন করতেই ভেতর থেকে বের হয়ে এলো একটা লাল কালো ডিজাইনের একটা ক্লাসিক রেস টয় কার। রুশানাল কারটা মেহেরানের দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, ইটস ফর ইউ। মেহেরান শিশুসুলভ চোখে ঝলমল করে উঠল ও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। বলেই সোফায় বসে গাড়িটা নিয়ে খেলতে শুরু করলো। মেহেব সেই দিকে তাকিয়ে থেকে এলোমেলো পায়ে এগিয়ে এসে রুশানলের সামনে দাঁড়ালো। ও এক ঝলক বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে রুশানলের দিকে তাকালো। ভাইয়া, এইসব কি? তুমি কেন বাচ্চাটার সঙ্গে এমন আচরণ করছো? তুমি কি ওকে চেনো? রুশানল শান্ত চোখে মেহেবের দিকে তাকালো। ওর চোখে ছিল এক ধরনের ঠান্ডা তীক্ষ্ণ স্থিরতা। মেহেব রুশানলের দৃষ্টির এমন তীক্ষ্ণতা সহ্য করতে পারল না। ও অপ্রস্তুত হেসে কোনো রকমে বলল, না মানে, আমি এমনি জানতে চাইছিলাম। মুহূর্তেই চারপাশে এক ধরনের চাপা অস্বস্তি এসে জমা হলো। ক্ষণকালের মধ্যেই এই অস্বস্তির জাল ছিন্ন ভিন্ন হলো কেবিনের দরজা থেকে ভেসে আসা নরম নকের শব্দে। রুশানাল ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে? বাইরে থেকে ভেসে এলো মধুর কোমল কণ্ঠস্বর, স্যার, আমি মধু। রুশানাল শান্তভাবে মুখে থেকে মাস্কটা খুলে নিয়ে মাথার ক্যাপটা খুলে ফেলে তারপর বলল, কামিন। মধু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ওর চোখ পড়ল নিজের ছেলের দিকে। মেহেরান সোফায় বসে লাল কালো ডিজাইনের একটা ক্লাসিক রেস কার নিয়ে খেলছে। ওর থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে রুশানাল ও আরেকজন যুবক। মধুর দৃষ্টি রুশানালের সাথে মিলিত হতেই রুশানালের ঠোঁট কামড়ে হাসলো। ও চোখ সরিয়ে মেহেবের দিকে তাকালো। মেহেব, তুই বাসায় চলে যা। মেহেব কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু রুশানলের মুখের দিকে তাকিয়ে আর সাহস পেল না। ও মাথা নেড়ে একবার মেহেরানের দিকে তাকিয়ে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে কেবিনের ভেতরটা নিঃশব্দ হয়ে গেল। রুশানল এক ঝলক মেহেরানের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে মধুর দিকে তাকালো। এটাই তো আপনার ছেলে, মিসেস মির্জা? মধু মাথা নেড়ে সায় দিয়ে বলল, জি স্যার, কিন্তু এইসব খেলনা? আপনার ছেলে আজ প্রথমবার আমার অফিসে এসেছে। সে আমার গেস্ট। গ্রে এম্পায়ারের সিইও হিসাবে আমার কিছু দায়িত্ব আছে, মিসেস মির্জা। ধন্যবাদ, কিন্তু এসবের সত্যি প্রয়োজন ছিল না স্যার। আমি চাই না আপনি অকারণে। রুশানলের চোখের কোণ সরু হয়ে এলো। মধু বাকি কথাটা সম্পূর্ণ করার পূর্বেই শোনা গেল ওর গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর, কি প্রয়োজন আর কি নেই সেটা আমি সিদ্ধান্ত নেব, মিসেস মির্জা, আপনি নয়। রোশানল একটু থেমে মধুর চোখে চোখ রেখে বিস্মিত হাসল। বাই দা ওয়ে, আপনার ছেলে দেখতে কিন্তু একদম আমার মতো। মধু কেঁপে উঠল। ওর চোখের দৃষ্টি স্থির হলো রুশানলের ধূসর বাদামি গভীর চোখ দুটোর ওপর। ক্ষণকাল কেটে যেতেই মধু শান্ত কণ্ঠে শুধালো, হুম, আপনি ভুল ভাবছেন মিস্টার গ্রে। ও আপনার মতো নয়। ও দেখতে ওর পাপার মতো হয়েছে। মুহূর্তেই রুশানলের রক্তাভ ঠোঁটের কোণে বাঁকা রহস্যময় হাসি খেলে গেল। ও মধুর দিকে এক ধাপ এগিয়ে এসে মধুর ঠোঁটের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কিন্তু আপনি কি জানেন, আপনার ছেলে কিন্তু চাই আমি যেন ওর পাপা হয়ে যাই। আপনার ছেলে নিজেই আমাকে এই প্রপোজাল দিয়েছে। মধু হতভম্ব হয়ে গেল। ও থমকে যাওয়া চোখে তাকিয়ে রইল রুশানলের শুভ্র রঙা মুখশ্রীর দিকে। কি বলে এলো? ওর ছেলে কখন এসব বলেছে? মধু স্তব্ধ নয়নে রুশানলের দিকে তাকিয়ে থেকে শুধায়, আপনি এসব কি উল্টোপাল্টা বলছেন মিস্টার গ্রে? রুশানল রক্তাভ ঠোঁটের কোণে ফুটে থাকা হাসিটা আরো গাঢ় হলো। উল্টাপাল্টা নয় মিসেস মির্জা, একদম সত্যি বলছি। আপনি চাইলে আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। মধু শ্বাস নিতে ভুলে গেল কিছুক্ষণের জন্য। ও তড়িঘড়ি করে ছেলের দিকে তাকালো। সে এখনো আনন্দে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সে এখন সম্পূর্ণরূপে দুনিয়ার ডুবে আছে। মধু চোখটা সরিয়ে আবারও রুশানালের দিকে তাকিয়ে অপ্রস্তুত গলায় বলল, ও বাচ্চা, ও
ও কি বলতে হয় কি বলে ফেলেছে। ওর কথায় কিছু মনে করবেন না স্যার, আমি ওকে নিয়ে যাচ্ছি। মধু ছেলের দিকে এগোতেই রুশানল ওর সামনে এসে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা থাকলেও কণ্ঠস্বর স্পষ্ট ভারী। বাচ্চা হলেও সে নিজের অনুভূতি খুব ভালোভাবেই প্রকাশ করতে পারে মিসেস মির্জা। কথাটা বলেই রুশানল মধুর কানের কাছে মুখ নিয়ে গেল। রুশানলের শ্বাসের উষ্ণতা মধুর শরীরে এসে লাগতেই ওর সমস্ত শরীর শিরশির করে উঠল। রুশানল মুচকি হেসে ফিস ফিসিয়ে আওড়ালো, আপনার ছেলের পাপা হতে আমার কিন্তু একটুও প্রবলেম নেই মিসেস মির্জা। মধু কেঁপে উঠল। ওর চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। হৃদকম্পন যেন বেড়ে গেল শত গুণ। এই মাত্র কি শুনলো ও? লোকটা কি বোঝাতে চাইলো? নাকি ও ভুল শুনেছে? কোনটা? মধুকে বিস্ময়ের জালে জড়াতে না দিয়ে রুশানাল গভীর গলায় শুধালো, আপনি আপনার কাজে যান মিসেস মির্জা। আপনার বোন আসলে ওকে এখানে পাঠিয়ে দিবেন। মধু কোনো জবাব দিল না। ও কেবলই শূন্য দৃষ্টিতে রুশানলের দিকে তাকিয়ে রইল। রুশানল যেয়ে নিজের ব্ল্যাক ব্যাগ চেয়ারটাতে বসলো। মুহূর্তেই চোখের তীক্ষ্ণ দৃষ্টি স্থির হলো ল্যাপটপের স্ক্রিনের ওপর। মধু কিছুক্ষণের জন্য স্থির দাঁড়িয়ে থেকে মেহেরানের দিকে তাকালো। ওর ছেলেটা এখনো আগের মতোই খেলার দুনিয়ায় ডুবে আছে। একটা রুদ্ধশ্বাস বেরিয়ে এলো মধুর কণ্ঠনালী চিরে। ও এক নজরে রুশানলের দিকে তাকিয়ে এলোমেলো পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হবার শব্দে রুশানল চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। কয়েক মুহূর্ত বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে একটা চাপা শ্বাস ফেলে রুশানল ফের নিজের কাজে ডুবে গেল। ঘড়ির কাঁটা ইতিমধ্যে দুপুর একটার ঘর পেরিয়েছে। ঝকঝকে রোদের আলোয় চট্টগ্রামের পাহাড়ি রাস্তাগুলো আরো বেশি রহস্যময় হয়ে উঠেছে। উঁচু নিচু পাহাড়ের গা বেয়ে ছুটে চলেছে একটা সাদা রঙের সেডান। রাস্তার এক পাশে গভীর খাদ আর অন্য পাশে রয়েছে পাহাড় কেটে বানানো আঁকাবাঁকা পথ। গাড়ির ভেতরটা নিস্তব্ধ। চারিদিক কেবলই শোনা যাচ্ছে ইঞ্জিনের গভীর শব্দ আর টায়ারের ঘর্ষণ। ড্রাইভিং সিটে বসে থাকা রুশানলের তীক্ষ্ণ চোখ দুটো স্থির সামনের রাস্তার বাঁকে। ওর গাম্ভীর্যপূর্ণ রাজসিক মুখটাই কোনো অভিব্যক্তি নেই। ঘন্টাখানেক আগে ওর একজন সোর্স ফোন করে জানিয়েছে সালমান কবির নাকি প্রচন্ড ঝামেলা করছে, কোনো কিছুই স্বীকার করছে না। রোশানাল তখন এক সেকেন্ডও সময় নেয়নি জবাব দিতে। ও ঠান্ডা নির্লিপ্ত গলায় বলেছিল, রাস্কেলটাকে করলা আর লাল লঙ্কার জুস খাওয়াও যতক্ষণ না অবধি ওর তেজ নামছে। কলটা কেটে দিয়ে রুশানল সাথে সাথেই রওনা দিয়ে দিয়েছে। ভেবেছিল আজ রাতে ওদের ওখানে যাবে, কিন্তু ওই ফাকিং বাস্টারটার জন্যই যেতে হচ্ছে ওকে। আজই ও সালমান কবিরের চ্যাপ্টার ক্লোজ করবে একেবারে চিরকালের জন্য। ভাবতেই রুশানলের রক্তাভ ঠোঁটের কোণে তৃপ্তির হাসি খেলে গেল। আসার সময় অবশ্য ও ছেলেকে আদর করে বলে এসেছে, মামুনির সাথে বাসায় চলে যাও বাবা। বাচ্চা ছেলেটা তখন কিছুই বলেনি, কেবলই ওর কোমল ছোট্ট হাত দিয়ে রোশানলের গা ছুঁয়ে দিয়েছিল একবার। এইদিকে মায়ার সাথে দেখা করার ইচ্ছাটাও ছিল রোশানলের, কিন্তু সময় আর পরিস্থিতির জন্য সুযোগটা হয়ে ওঠেনি। গাড়ি পাহাড়ের একটা নির্জন রাস্তায় মোড় নিতেই চারপাশের কোলাহল মিলিয়ে গেল। আশেপাশে এখন শুধু গাছ, পাহাড় আর তীব্র নিঃসঙ্গতা। প্রায় ঘন্টাখানেক পর রোশানলের গাড়িটা এসে থামে পাহাড়ের গায়ে বানানো সিক্রেট হাইড হাউটের সামনে। রোশানল গাড়ি থেকে নেমে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। রোদের আলোয় জায়গাটা ঝলমল করলেও একটা ভয়ঙ্কর শূন্যতা চারিদিকে গ্রাস করে রেখেছে। উঁচু উঁচু বিশাল গাছগুলো এত ঘন যে দিনের আলোয় মাটিতে ঠিক মতো পৌঁছাতে পারছে না। দেখে বোঝাই যাচ্ছে এখানে বছরের পর বছর কোনো সাধারণ মানুষের পা পড়েনি। রুশানল ধীরে ধীরে সামনের সরু রাস্তা বেয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ও নিজের হাতে কালো রাবারের গ্লাভস পরে নিল।
শীতল পাহাড়ি বাতাসে ওর পরনের কালো ট্রেঞ্চ কোটটা সামনে উঠছে, আর মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকার কারণে ধূসর বাদামি তীক্ষ্ণ চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিছু দূর এগোতেই পাহাড়ের কোল ঘেঁষে বানানো একটি ধূসর কনক্রিটের বদ্ধ ঘরের সামনে এসে থামলো রোশানল। ঘরটার দুই পাশে কালো পোশাক পরা দুজন গার্ড দাঁড়িয়ে আছে রাইফেল হাতে। রোশানলকে দেখা মাত্রই তার মাথা নিচু করে সম্মান দেখালো। কেউ কোনো কথা বলল না, কারণ এখানে কথা বলার প্রয়োজন হয় না। রোশানল এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। ঘরের ধাতব দরজা খুলতেই ভেতর থেকে প্রচন্ড গরম বাতাস বেরিয়ে এসে ওর মুখে আছড়ে পড়ল। একই সাথে ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের দম বন্ধ করা গঙ্গানির শব্দ। রুমটা ঘোলাটে ম্লান আলোয় মোড়ানো। দেওয়ালে লাগানো ভিনটেজ লাইটগুলো টিমটিমে আলো ছড়াচ্ছে। চারপাশ আধো অন্ধকারে ডুবে আছে। বাতাসের মধ্যেও একটা ভারী চাপা স্বাদ মিশে আছে। রুমের চারপাশ জুড়ে প্রায় 20-30 জন গার্ড দাঁড়িয়ে আছে। সবার হাতেই ভারী রাইফেল। কারোর চোখে কৌতূহল কিংবা দয়া মায়ার ছিটে ফোঁটাও নেই, রয়েছে কেবলই প্রশিক্ষিত নিষ্ঠুর নির্লিপ্ততা। রোশানল ঘরের ভেতরে পা রাখতেই একযোগে সবাই মাথা নিচু করে সম্মান দেখালো। কেউই কোনো কথা বলল না। ঘরের মাঝখানে মেঝেতে হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে সালমান কবির। ওর মুখটা অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, চোখ দুটো ফোলা, ঠোঁট শুকনো, গলা দিয়ে কষ্টকর হাঁপানোর শব্দ বের হচ্ছে। পাশে পড়ে আছে 4টা খালি গ্লাস। দেখেই বোঝা যাচ্ছে করলা আর লঙ্কার জুস কি ভয়ঙ্কর ভাবে কাজ করেছে। দুজন গার্ড ওকে শক্ত করে ধরে রেখেছে, আরেকজন গার্ড ওর চোয়াল চেপে ধরে গ্লাসে রাখা লঙ্কার জুস গলায় ঢালছে। সালমান ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু হাত পা বাঁধা থাকার কারণে চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারছে না। রোশানল শান্ত পায়ে এগিয়ে এসে সালমানের সামনে দাঁড়ালো। ও ইশারায় গার্ডদেরকে থামতে বলল। মুহূর্তের মধ্যেই গার্ডরা সালমানকে ছেড়ে দিয়ে একপাশে সরে দাঁড়ালো। ছাড়া পাওয়া মাত্রই সালমান পাগলের মতো মাটিতে গড়াগড়ি করতে লাগলো। অতিরিক্ত ঝালে বুকটা ওঠানামা করছে অস্বাভাবিক গতিতে। অসহ্য ঝালের তীক্ষ্ণতার মধ্যে ইতিমধ্যে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ও পাগলের মতো ছটফট করছে আর এক নাগাড়ে হাঁপাচ্ছে। রোশানল হাঁটু গেড়ে বসলো সালমানের সামনে। কণ্ঠে এক ফোঁটাও রাগ নেই, তবে ঠোঁটের কোণে স্পষ্ট কটাক্ষপূর্ণ হাসি। কেমন লাগছে আমার আদর যত্ন? সালমান কোনো মতে মাথা তুলে তাকালো। ওর চোখ দুটো টকটকে লাল। ভয়, বিভ্রান্তি আর অসহ্যকর যন্ত্রণা একসাথে জমে আছে সেখানে। চোখের দৃষ্টি ঝাপসা হলেও সামনে থাকা ব্যক্তিটির উপস্থিতি বেশ ভালোভাবেই বুঝতে পারছে সালমান। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকার কারণে ধূসর বাদামি চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না ব্যক্তিটির। ও হাঁপাতে হাঁপাতে কম্পিত কণ্ঠে শোধালো, কে তুই? রোশানল ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ও ধীরে মাথা থেকে ক্যাপটা সরিয়ে নিল, তারপর মুখ থেকে মাস্কটা নামিয়ে ফেলল। ঘোলাটে আলোয় রোশানলের রাজসিক গাম্ভীর্যপূর্ণ মুখটা এবার স্পষ্ট হয়ে উঠল। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তেই সালমানের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। ভয়, বিস্ময় আর অবিশ্বাসের মিশ্র দৃষ্টিতে তাকিয়ে রইল রোশানলের দিকে। ধাক্কাটা এত গভীরভাবে লেগেছে যে গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। নিঃশ্বাসটা যেন কণ্ঠনালী অবধি আটকে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর মুখ থেকে ভাঙা অস্পষ্ট স্বর বেরিয়ে এলো, অফিসার ঈশান জাওয়াদ মির্জা। রোশানল হাসল। ওর কণ্ঠে কোনো উত্তেজনা নেই, কোনো রাগ নেই, রয়েছে কেবলই দীর্ঘদিনের জমে থাকা সত্যের ভার। রোশানল সালমানের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে হালকা মাথা এলিয়ে শান্তভাবে বলল, ঠিকই বলেছিস, আমি ঈশান জাওয়াদ মির্জা।
মুহূর্তেই চারপাশে একটা চাপা ভারী ভাব জমে গেল। ঘরের ভেতরের বাতাসটাও যেন থমকে রইল। সালমান কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে রুশানলের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করেই ওর শুকনো ঠোঁট দুটো কেঁপে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, তুই তুই বেঁচে আছিস? তার মানে সুরের বাচ্চাগুলো মিথ্যা বলেছিল আমাকে? রুশানলের চোখ দুটো মুহূর্তেই কঠিন হয়ে উঠল, অথচ কণ্ঠস্বর অদ্ভুতভাবে শান্ত। ও উঠে দাঁড়িয়ে সালমানের চারপাশে হাঁটতে হাঁটতে শুধালো, না, তোদের হায়ার করা ওই লোকগুলো সত্যি বলেছিল। ওরা নিশ্চিত ছিল আমি মরে গেছি। ও একটু থেমে কণ্ঠে গভীর দৃঢ়তা নিয়ে ফের শুধালো, কিন্তু সৃষ্টিকর্তা যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার সাধ্য পৃথিবীর কারোর নেই। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছে তোদের মতো জানোয়ারদেরকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য। সালমানের গলা শুকিয়ে গেল। ও নিজের ভয়টা আড়াল করে বিকৃতভাবে হেসে বলল, কি করবি তুই? কিছুই করতে পারবি না তুই আমার। সালমানের কথাটা কর্ণগোচর হতেই রুশানল হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। ক্ষণকাল কেটে যেতেই একটা অস্বাভাবিক হাসি খেলে গেল ওর রক্তাভ ঠোঁটের কোণে। ও এগিয়ে এসে এক হাতে সালমানের চুলগুলো মুঠোবন্দি করে হিসিয়ে শুধালো, আমি কি করতে পারি আর কি পারি না সেটা এখন তুই নিজের চোখে দেখবি। পরেক্ষণেই রুশানল মাথা ঘুরিয়ে গার্ডদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় শুধালো, ওকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেল। কোনো প্রশ্ন ছাড়াই গার্ডরা এগিয়ে এলো। মুহূর্তের মধ্যেই সালমানকে টেনে তুলে একটা ভারী চেয়ারে বসানো হলো। হাত পা বুক সব শক্ত করে বাঁধা হলো মোটা রশি দিয়ে। সালমান এইবার সত্যি ভয় পেল। ও চিৎকার করে উঠল, এই, তুই কি করছিস এগুলা? রুশানল কোনো কথা না বলে কেবলই হাত তুলে ইশারা করলো। মুহূর্তে একজন গার্ড এগিয়ে এসে ওর হাতে একটা ধারালো নাইফ তুলে নিল। নাইফটা হাতে নিয়েই রুশানল স্বাভাবিকভাবে সালমানের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। সালমান বড় বড় চোখ করে রুশানলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সাইকো আসলে কি করতে চাইছে। রুশানল সালমানের দিকে তাকিয়ে ঠান্ডা হাসলো। রুশানল সেই হাসিতে সালমানের সমস্ত শরীরের শিউরে উঠল, গলা কাঁপতে শুরু করলো। তুই 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 কি করতে চাইছিস? রুশানার লাইফটা আলতো করে নিজের আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে শান্ত গলায় শোধালো, চিন্তা করিস না, আমি তোর মতো না। আমি কাউকে মেরে ফেলতে তাড়াহুড়ো করি না। মৃত্যু অনেক সহজ শাস্তি। আমি তাকে সেই সুযোগটুকু এখন দিচ্ছি। ও ও একটু সামনে ঝুঁকে সালমানের চোখে চোখ রেখে ফের শোধালো, আমি তো এখন কেবলই মনে করিয়ে দিতে চাই তুই অতীতে কি কি করেছিস আর এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ঘরের ভেতরের নিস্তব্ধতায় ছেয়ে গেল। চারপাশ জুড়ে উষ্ণ শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রুশানল চেয়ারে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে, অথচ সালমানের যেন দম আটকে আসছে। ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও ওর ষষ্ঠ ইন্দ্রিয় বেশ ভালোভাবেই জানান দিচ্ছে আজকে ওর সাথে অস্বাভাবিক কিছু একটা হতে চলেছে। প্রাণ সুরক্ষার তাগিদে ও শেষ চেষ্টা হিসাবে নিজের পুরানো চালটা চালতে চাইল। দেখ ঈশান, অতীতে যা হয়েছে সব ভুলে যা। এখন আমাকে ছেড়ে দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। টাকা, ক্ষমতা, লোকবল, সবকিছু। মুহূর্তেই রোশানলের চোখের কোণ সরু হয়ে গেল। ও শান্ত চোখে সালমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শুধালো, ওকে, ভুলে যাব। সালমানের চোখে ক্ষণিকের জন্য আশার ঝিলিক ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তে সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রুশানলের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বরের শব্দে। যদি তুই 5 বছর আগে আমার কাছ থেকে কেড়ে নেওয়া সবকিছু ফিরিয়ে দেস, তবে আমার হারিয়ে যাওয়া সোনালী অতীত, আমার নাম, আমার জীবন, সবকিছু তুই ফিরিয়ে দে। 5 বছর ধরে আমি যে ভয়াবহ যন্ত্রণায় ছটফট করেছি, সেই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দে। বল, পারবি? সালমান স্তব্ধ হয়ে গেল।
ওর মুখটা ফ্যাকাশে হয়ে এলো। ও জিভ দ্বারা নিজের কম্পিত ঠোঁট জোড়া একবার ভিজিয়ে নিয়ে বলল, এটা তো সম্ভব না, যেটা সম্ভব সেটাই চা। মুহূর্তেই রোশানলের ধূসর বাদামি চোখ দুটো হিংস্র হয়ে উঠল, চোয়াল কঠিন হয়ে গেল। ও সামান্য ঝোঁকে দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে শুধালো, তাহলে তোর পরিণতিও তোদের পার্টনার আশিক সরকারের মতো হবে। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তেই সালমানের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল ক্ষণকালের ব্যবধানে। ওর মুখ থেকে ভাঙা ভাঙা স্বরে বেরিয়ে এলো, তার মানে তুই তুই খুন করেছিস আশিককে? রোশানল হাসলো, অতঃপর দ্বিধাহীন কণ্ঠে শুধালো, হ্যাঁ, মাত্র একটা শব্দ, অথচ শব্দটার ওজন পাহাড় সম। রোশানল কিছুক্ষণ থেমে ফের শুধালো, ও নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছে, আর এখন এখন তোর পালা। কথাটা বলতে বলতে রোশানল হাতে ধরা ঠান্ডা ধাতব নাইফটার দিকে তাকালো। রুমের ম্লান আলোয় নাইফটা উজ্জ্বল রূপার মতো ঝিলিক দিয়ে উঠল। সালমান চিৎকার করতে চাইল, অথচ কণ্ঠনালী চিরে কোনো শব্দ বের হলো না। আর এক মুহূর্ত সময় নষ্ট করল না রুশানল। ও হাতের নাইফটা সজোরে বসিয়ে দিল সালমানের হৃৎপিণ্ড বরাবর। চোখের পলকে চারপাশটা রঞ্জিত হয়ে গেল তাজা রক্তের স্রোতে। অসহ্য যন্ত্রণায় সালমান চিৎকার করে উঠল। রোশানল শীতল স্বরে হিসিয়ে শুধালো, চিৎকার কর। তুই যত চিৎকার করবি, যত বেশি ছটফট করবি, তত বেশি আমার ভেতরটা শান্তি পাবে। রোশানল লাইফটা দিয়ে সালমানের কবজি থেকে আঙ্গুলগুলো অব্দি টেনে আনে। সাথে সাথে সালমানের পুরো হাত তাজা উষ্ণ রক্তে সিক্ত হয়ে ওঠে। সালমানের গগন বিদারী চিৎকারে চারপাশটা কনক্রিটের দেওয়ালে কেঁপে উঠল। রোশানল সালমানের কবজি থেকে শুরু করে পুরো হাতের চামড়া তুলে নিতে থাকে, আর তীব্র যন্ত্রণায় সালমান ছটফট করতে থাকে। ওর মুখটা ইতিমধ্যে বিষাদে নীল হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর যন্ত্রণা ওর সহ্য শক্তির বাহিরে। সালমান তীব্র যন্ত্রণা আর রাগে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দে বলছি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এখান থেকে বের হতে পারলে তোকে আমি নিজের হাতে খুন করব আমি। রুশানল কটাক্ষ করে হেসে ওঠে, অতঃপর অগ্নি দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে ফিস ফিসিয়ে হিস হিসিয়ে বলে, আমাকে খুন করতে হলে আগে তোকে এখান থেকে বেঁচে ফিরতে হবে, স্কাউন্ডেল। রুশানল এবার একের পর এক সালমানের হাতের সবগুলো আঙুল কেটে ফেলল। সালমানের প্রাণ পাখিটা যেন অসহ্য যন্ত্রণার তোপে শরীর ছেড়ে পালাতে চাইল। সালমান বেশ বুঝতে পারলো আজকে এই সাইকোটার হাত থেকে ওর রেহাই নেই। তবুও প্রাণ বাঁচানোর তাগিদে বলল, দেখ, তুই যা চাইবি তাই হবে। তুই আমাকে শুধু ছেড়ে দে, প্রাণ ভিক্ষা দে। রোশানল রক্তাভ ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি খেলে গেল। যা বলবো তাই করবি? তাহলে নিজের সমস্ত অপরাধ স্বীকার কর। প্রাণ বাঁচানোর তাগিদে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সালমান এক পর্যায়ে রাজি হয়ে যায়। আগে তো এই ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাক, তারপর যা হবার দেখা যাবে। রোশানল পকেট থেকে ফোনটা বের করে রেকর্ডার অন করে সালমানের সামনে ফোনটা রাখে। সালমান ক্যামেরার সামনে বসে একের পর এক নিজের সব অপরাধ স্বীকার করে নেয়। ভাঙা কণ্ঠে, কাঁপা শরীরে সে বলে যায় অতীতের করা প্রতিটি ভয়াবহ, নিষ্ঠুর, নৃশংসতম কথা। সব কয়টা স্বীকার করা শেষে রোশানল ঠান্ডা গলায় শোধায়, তুই ভুল নয়, পাপ করেছিস, আর পাপের কোনো ক্ষমা হয় না সালমান কবির। এই বলে রোশানল নাইফটা দিয়ে সযত্নে সালমানের হৃৎপিণ্ডটা বুক চিরে বের করে আনে। এই ভয়াবহ বীভৎস যন্ত্রণা সইতে না পেরে সালমানের প্রাণ পাখিটা শরীর থেকে বেরিয়ে যায়। রোশানল সালমানের রক্তে রঞ্জিত হৃৎপিণ্ডটার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ও ঠান্ডা হেসে সালমানের হৃৎপিণ্ডটা শত খণ্ডে বিভক্ত করে হিস হিসিয়ে আওড়ালো, এগুলো রাস্তার কুকুরকে খাইয়ে দেবে, আর বডিটা শহরের মাঝখানে ফেলে আসবে।
রুমের ভেতরটা নিস্তব্ধ। রোশানল এক ঝলকে সালমানের রক্তাক্ত দেহটার দিকে তাকিয়ে শান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ও আর পেছনে পড়ে রইল কিছু নিষ্ঠুর নৃশংস মুহূর্ত। দুপুর গড়িয়ে এখন সূর্যটা বিকালের দিকে হেলে পড়েছে। জানালার কাচ ভেদ করে নরম রোদ এসে অফিসের করিডোরের লম্বা ছায়া ফেলে রেখেছে। চারপাশটা দিনের শেষ ভাগের একটা ক্লান্ত নীরব ব্যস্ততায় ডুবে আছে। মধু হাতে কয়েকটা ফাইল নিয়ে রুশানলের কেবিনের সামনে এসে দাঁড়ালো। আজকের সারাদিনের কমপ্লিট করা ফাইলগুলো জমা দিতেই ও এখানে এসেছে। দরজায় নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া এলো না। একটু থেমে মধু দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কেবিনটা ফাঁকা, চেয়ার খালি, ল্যাপটপ বন্ধ, চারপাশে কোনো মানুষের উপস্থিতি চিহ্ন নেই। মধু ধীর পায়ে ভেতরে ঢুকে ডেস্কের কাছে গেল। হাতের ফাইলগুলো নিঃশব্দে গুছিয়ে ডেস্কের ওপরে রেখে দিল। কাজ শেষ হতেই এখন চলে যাওয়া উচিত। মধু দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে গেল। ও আলতো করে দাঁত দ্বারা নিম্নাষ্ঠ কামড়ে ধরলো। বুকের ভেতরটা এক ধরনের অজানা অস্বস্তিতে ছটফট করছে। কেন এমন অনুভব হচ্ছে মধু নিজেও বুঝতে পারছে না। ওর চারপাশে চোখ বুলিয়ে নিল একবার। নিস্তব্ধ কেবিনে নিজের শ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে।